আচ্ছা, স্ক্রিনটা আসছে, একটু বলো তো। আচ্ছা, চলো তাহলে আজকে কটা জিনিসের ব্যাপারে বলবো। ইটারেটিভ স্টেটমেন্ট, ইটারেটিভ স্টেটমেন্ট যেটা হচ্ছে যে লুপ ফর্ম করা। ঠিক আছে, প্রোগ্রামিং এর মধ্যে তোমরা লুপ কি করে চালাবে, এটাই সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস, যেখানে তোমরা লুপ তৈরি করবে। ঠিক আছে, এটার জন্য যে আমরা ইউজ করব সেটাকে, যে স্টেটমেন্টটাকে ইউজ করব সেটাকে আমরা বলবো ফর স্টেটমেন্ট। ফর স্টেটমেন্টটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, তো এটাকে ফর স্টেটমেন্ট বা এটাকে ফর লুপও বলে, ফর লুপও এটাকে বলে। কিভাবে কাজ করছে সেই জিনিসটা একটুখানি দেখো। সবার আগে ধরো এরকম ভাবে সিনট্যাক্সটা দেওয়া থাকবে। সিনট্যাক্স মানে হচ্ছে প্রোগ্রামটা যেভাবে লেখা হয়, সেই মানে স্টেটমেন্টটা যেভাবে লেখা হয় সেটাকে সিনট্যাক্স বলে। সিনট্যাক্সটা এইভাবে লেখা থাকবে, ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ, এখানটায় তিনটে নাম্বার দেওয়া থাকবে কমা দিয়ে, তিনখানা নাম্বার দেওয়া থাকবে কমা দিয়ে। আচ্ছা চলো আমি একটা নাম্বার দিয়েই দিচ্ছি সুবিধার জন্য। ধরো আমি প্রথম নাম্বারটা দিলাম 1, তারপরের নাম্বারটা দিলাম 100, আর লাস্টের নাম্বারটা দিলাম 2। আচ্ছা, এখানটায় তোমরা যদি দেখো এই পার্টটা ফর আর ইন রেঞ্জ, এইটা পুরোটা মিলে আমার কমান্ডটা হচ্ছে, এই পুরোটা মিলে আমার হচ্ছে কমান্ডটা। ফর আই ইন রেঞ্জ আমাকে লিখতেই হবে, ফর ইন রেঞ্জ, এই পুরোটা হচ্ছে কমান্ডটা। আর এখানে যে আই একটা দেওয়া রয়েছে না, এই আইটা হচ্ছে আমার, এখানে যে আইটা তোমরা দেখতে পাচ্ছ এই আইটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল আই এর জায়গায় তুমি জে কে এল এম এন ও পি যা ইচ্ছা দিতে পারো। এবার যেই নাম্বারস গুলো আছে সেই নাম্বারগুলোর কি রিপ্রেজেন্ট করছে সেটা দেখো। এইটা ফার্স্ট নাম্বারটা রিপ্রেজেন্ট করছে ইনিশিয়াল ভ্যালু, 100টা রিপিট করছে ফাইনাল ভ্যালু, আর 2টা রিপ্রেজেন্ট করছে ইনক্রিমেন্ট, 2টা রিপ্রেজেন্ট করছে ইনক্রিমেন্ট। তাহলে যখন তুমি ফর লুপটা চালাবে তখন কি হবে, যখন তুমি ফর লুপটা চালাবে তাহলে এই প্রোগ্রামে কি হবে, ইন দিস স্টেটমেন্ট, তোমার যখন এই স্টেটমেন্টটা চালাবে তখন কি হবে, ফার্স্ট আই, আই হচ্ছে ভ্যারিয়েবলটা, উইল টেক দ্য ভ্যালু 1, আইটা কি করবে, দ্য ভ্যালু 1 যেটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালুটা, ইনিশিয়াল ভ্যালুটাকে প্রথমে নেবে। এবার তুমি যদি ইনিশিয়াল ভ্যালু 10 নাও তাহলে 10 দিয়ে স্টার্ট করবে, ইনিশিয়াল ভ্যালুটা তুমি যা নেবে সেটা দিয়ে স্টার্ট করবে। তারপর কি হবে, আচ্ছা চলো তোমার এটাকে এক কাজ করছি, তোমাদের সুবিধার জন্য এটাকে আমি 10ই করে দিচ্ছি, ইনিশিয়াল ভ্যালু 10, যাতে বুঝতে সুবিধা হয় 1। ঠিক আছে, তো স্টার্ট হবে আই 1 দিয়ে, তারপরে কি হবে, দ্য কমান্ড, দ্য কমান্ড বলতে পারো বা স্টেটমেন্ট বলতে পারো, within the for loop, the for loop will be executed। মানে এই ফরের নিচে তোমার একটা, এই ফরের নিচে তোমার আরেকটা কমান্ড দেওয়া থাকবে, সেইটা এক্সিকিউট করবে। ঠিক আছে, তো আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানটায় তোমার দুটো ডট, দুটো কোলন থাকবে শেষে, এই কোলনটা দিতে হবে কিন্তু। ঠিক আছে, তো ঠিক এই ফরম্যাটে লিখতে হবে। তারপর কি হবে, দেন আই যে ভ্যালুটা আছে এক্সিকিউট হয়ে যাওয়ার পর আই উইল বি ইনক্রিমেন্টেড বাই 2, দ্যাট ইজ আই ইকুয়ালস টু, এখন 10 ছিল এখন হয়ে গেল 12, কারণ এখানে আমি ইনক্রিমেন্ট কত দিয়েছি, 2 ইনক্রিমেন্ট দিয়েছি, তাহলে আই এর ভ্যালু এখন হয়ে যাবে কত, 12 হয়ে যাবে। অ্যান্ড দ্য কমান্ড উইদিন দ্য লুপ উইল বি এগেন এক্সিকিউটেড। উইদিন দ্য ফর লুপ উইল বি এগেন এক্সিকিউটেড।
This will continue till I becomes 100. Till I becomes 100. যতক্ষণ না I এর ভ্যালুটা 100 হচ্ছে ততক্ষণ এই জিনিসটা ঘটতে থাকবে till I becomes 100. এই হচ্ছে ঘটনাটা, ঠিক আছে? তো তোমার এই প্রসেসটা কন্টিনিউ হতে থাকবে যতক্ষণ না কি হচ্ছে, যতক্ষণ আমার I এর ভ্যালুটা 100 না হচ্ছে না। তার মানে তাহলে একটু আন্দাজ করে দেখতে পারবে, I প্রথমে 10 ছিল, I এই ফর লুপের ভেতরে যে কমান্ডটা দেওয়া রয়েছে সেইটা এক্সিকিউট করলো, আর তারপর হলো কি তারপর I এর ভ্যালু 12 হয়ে গেল, আবার ফর লুপের ভেতরে যে কমান্ডটা আছে সেটা এক্সিকিউট করলো, তারপর কত হবে I +2 করে বাড়তে থাকবে, ইনক্রিমেন্ট যত দেওয়া আছে তত করে বাড়তে থাকবে, মানে 12 ছিল 14 হবে, এরকম করে তাহলে কতবার বলতে পারবে কমান্ডটা এক্সিকিউটেড হবে? তাহলে আমার যে কমান্ডটা ছিল ফর, কথার কথা বলছি, আমার যে কমান্ডটা ছিল ফর I in range, for I in range, টেন কমা 100 কমা 2 কোলন, আর এখানটায় কমান্ড দেওয়া রয়েছে, এখানটায় আমি একটা কমান্ড দিয়ে দিচ্ছি যেটা এক্সিকিউট হবে। এই কমান্ড 1টা ভেতরে রয়েছে, তাহলে বলতে পারবে হাউ মেনি টাইমস কমান্ড 1 উইল বি এক্সিকিউটেড? কমান্ড 1 যে কোনো কিছু হতে পারে, হিসাব করে কেউ বলতে পারবে? খেয়াল করো I এর ভ্যালু প্রথমে কত, I এর ভ্যালু স্টার্ট হবে 10 দিয়ে, তারপর হবে 12, তারপর হবে 14, তারপর হবে 16, এরকম ভাবে চলতে থাকবে আপ টিল 100, যখন 100 হয়ে যাবে I এর ভ্যালু তখন স্টপ করে যাবে, তার মানে এখানটায় 2 করে বাড়ছে 100 অবধি, তার মানে হিসাব মতো 50 হওয়া উচিত, কিন্তু স্টার্ট হয়েছে 10 থেকে, তাহলে 50 মাইনাস 10 তার মানে 40, তো 40 বার তোমার এক্সিকিউট হবে, বুঝতে পারলে? 10 12 14 এরকম করতে করতে 100 যেতে তোমার 40টা স্টেপ লাগবে। 40টা তো লাগবে না, 45টা তো লাগার কথা। কেন 45? দাঁড়াও দেখছি এক কারণ সেকেন্ড, স্যার ওটা এক এক ইনক্রিমেন্টে 2 করে বাড়ছে। ইয়েস সরি আমার ভুল হয়েছে, কারণ এখানটায় তো 10 তো হবে না, এখানে 5 হবে, কারণ 10 থেকে ভেরি গুড এখানে তো প্রথম আমি 10 মাইনাস করে ফেললাম, তোমার তো এখানটায় 10 এর আগে 5টা স্টেপ ছিল, যেহেতু 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে, তার মানে 10 থেকে 100 হতে আমার 45টা স্টেপ লাগবে, মানে 90 আছে, ডিফারেন্সটা হচ্ছে 90, 10 থেকে 100, 10 থেকে 100, তাহলে 90 হচ্ছে ডিফারেন্স, আর এটাকে আমার দুই স্টেপ করে ইনক্রিজ হবে, তাহলে 45 স্টেপস লাগবে। তাহলে এটা একটা ফর্মুলাও তোমরা মাথায় রাখতে পারবো, সেটা হচ্ছে কি 100 minus 10 that is equals to 90 by 2, that is equals to 45 steps, 45 টাইমস, স্টেপস না করে টাইমস করে দিচ্ছি। আচ্ছা, এবার অ্যাকচুয়ালি যেহেতু 100 হওয়ার পরে স্টপ করে যায়, অ্যাকচুয়ালি এটা 44 টাইমস হবে, 44 টাইমস, as the loop stops as it reaches, as I reaches 100, যেমনি I ভ্যালুটা 100 হয়ে যাবে তেমনি লুপটা স্টপ করে যাবে, তাই জন্য অ্যাকচুয়ালি 44 টাইমস হবে, 45 হবে না, এক ঘর কম হবে, 44 টাইমস হবে, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবে, এই জায়গাটা একটুখানি পাইথনের ক্ষেত্রে খেয়াল রাখতে হয়, যে তোমাকে তাহলে যদি 45 টাইমস রোটেট করাতে হয় তাহলে তোমাকে এন্ডটাকে 100 জায়গায় 102 দিতে হবে, 102 দিতে হবে, ঠিক আছে? তো তাহলে এটা তোমরা মাথায় রাখতে পারো যে কতবার তুমি ঘোরাবে, এটা তোমরা মাথায় রাখতে পারো ফাইনাল মাইনাস ইনিশিয়াল বা ইনক্রিমেন্ট।
ইকুয়ালস টু নাম্বার অফ রোটেশন বা নাম্বার অফ লুপস মাইনাস 1। আচ্ছা সরি, এটা ভুল করলাম, এইটার সাথে -1 করব তবে আমি পাবো নাম্বার অফ লুপস। -1 ইকুয়ালস টু নাম্বার অফ লুপস। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনক্রিমেন্ট -1 সেটা আমাকে দেবে নাম্বার অফ লুপস। মোটামুটি একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা মাথায় রাখতে পারো। এবার এটা ইউজ আমরা কোথায় কোথায় করব, কটা ছোট ছোট প্রোগ্রামস বলছি, একদম তোমরা ইউজটা বুঝে যাবে। যেমন ধরো তোমাকে আমি বললাম রাইট এ প্রোগ্রাম। আচ্ছা, এই রাইট এ প্রোগ্রামটাকে শর্টে এবার থেকে আমরা ওয়াপ লিখবো। রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট 1 to 20। 1 থেকে 20 প্রিন্ট করার জন্য আমাকে একটা প্রোগ্রাম লিখতে বলছে। তো কি করব, ভেরি সিম্পল, ফর লুপ চালাবো। ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ স্টার্ট করব 1 থেকে 20 অবধি প্রিন্ট করতে হবে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু নেব 21, তারপর ইনক্রিমেন্টটা করব 1, এখানটায় করে দেবো প্রিন্ট আই। প্রিন্ট আই, ব্যাস হয়ে গেল। আচ্ছা, প্রিন্ট আইটা ব্র্যাকেটে থাকবে। ঠিক আছে, চলো একবার ট্রাই করে দেখা যাক হয় কিনা। এই ডেমোতে আমি গেছি, ফর আই ইন রেঞ্জ 1, 21, 1। দেখো যখনই আমি এন্টার মারলাম না, একটা প্যারা চেঞ্জ হয়ে গেল, কারণ আমি যা লিখবো সেটা আমার এই প্যারার মধ্যে যা লিখবো সেটা হচ্ছে ফর লুপের ভেতরের কমান্ড। এই প্যারার মধ্যে আমি যা লিখবো সেটা হচ্ছে আমার ফর লুপের ভেতরের কমান্ড। প্রিন্ট আই, এন্টার মেরে যদি আমি ব্যাকস্পেস মেরে প্যারার বাইরে চলে যাই, তার মানে আমি ফর লুপের বাইরে চলে এসেছি। ঠিক আছে, সেভ করলাম, রান করলাম। এই দেখো 1 থেকে 20 অবধি প্রিন্ট দিয়ে দিয়েছে। আউটপুটে দেখতে পাচ্ছ তোমরা 1 থেকে 20 অবধি প্রিন্ট দিয়ে দিয়েছে। তার মানে এখানটায় খেয়াল রাখতে হবে যে আমাকে এখানে 21 নিতে হবে যদি আমার 20 অবধি প্রিন্ট করে, কারণ 20 তে গিয়ে স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানটায় একটা জিনিস দেখো, যদি আমি এখানটায় কি বলে 1টা না দিই, লাস্টের যে 1টা না দিই, তাহলে এটা বাই ডিফল্ট কিন্তু, এটাকে আমি সেভ করে নিলাম, যদি আমি লাস্টের 1টা না দিই, ইনক্রিমেন্টটা না দিই, তাহলে কি হবে বলতো, বাই ডিফল্ট সেটাকে 1 নিয়ে নেবে। তাহলে এটাও রান করলে দেখো একই জিনিস করলো। এটাও যখন আমি রান করলাম, আমি কিন্তু একই রেজাল্ট পেলাম 1 থেকে 20 অবধি। যদি আমি ইনক্রিমেন্টটা না দিই, ইট উইল টেক ইট অ্যাজ বাই ডিফল্ট অ্যাজ 1। ঠিক আছে, পরের পেজে লিখে রাখছি, ইফ দ্য ইনক্রিমেন্ট ইজ নট গিভেন, if the increment is not given, the computer will take it by default as 1. আচ্ছা, এবার তোমাকে যদি আমি বলি write a program to print all odd numbers between 1 to 20, তাহলে কি করবে? আগের প্রোগ্রামটায় কি এমন চেঞ্জ করবে যে তোমার সব অড নাম্বার গুলো প্রিন্ট হবে? স্টার্টিংটা 1 রাখলাম, এটা 21 রাখলাম, বলো কি একটা চেঞ্জ করব যাতে আমার শুধু অড নাম্বার গুলো প্রিন্ট হবে? 1 থেকে 21, ইয়েস, ভেরি গুড ভেরি গুড, এখানে 2 করে দাও, ব্যাস হয়ে গেল। তোমাদের এখানটায় দেখো রেজাল্টটা দেখাই, সেম প্রোগ্রাম, এইখানটায় শুধু কমা দিয়ে আমি 2 দিয়ে দিচ্ছি, কমা দিয়ে 2 দিলাম, এটাকে আমি সেভ করছি। আচ্ছা, রান করি, এই দেখো নতুন নতুন ভ্যালুস গুলো দেখো, নিচেরটা দেখবে,
এই দেখো 1 নিচেটা দেখবে, এইটা হচ্ছে লেটেস্টটা 1 3 5 7 9 11 13 15 17 19 মানে 20 অবধি যতগুলো আমার অড নাম্বার আছে প্রিন্ট করে দিয়েছে। ঠিক আছে, নিচেরটা আশা করছি দেখতে পাচ্ছ। আচ্ছা যদি তোমাকে বলি প্রিন্ট অল ইভেন নাম্বারস কি করবে? বিটুইন 1 to 20। যদি ইভেন নাম্বার প্রিন্ট করতে বলি তখন কি হবে? সেম প্রোগ্রামে কি চেঞ্জ করব? ওপরের প্রোগ্রামটাতে কি চেঞ্জ করব? রেঞ্জ 2 to 20 করে দিতে হবে। হ্যাঁ 2 to 21ই রাখো, তাহলেই হবে। 21 নেবে? আচ্ছা একবার চেক করে দেখা যাক। আর এটা দেখা যাক একবার, নাকি এটা 22 করতে হবে সেটা একবার দেখে নিচ্ছি। প্রিন্ট একবার দেখে নেওয়া যাক। পরের প্রোগ্রামটায় ঢুকলাম, এখানটায় জাস্ট স্টার্টিংটা 1 এর বদলে 2 থেকে করতে হবে, তাহলে অটোমেটিক নিয়ে নেবে। সেভ করলাম, এটাকে রান করছি, দেখি দেয় কিনা। হ্যাঁ নিয়ে নিয়েছে, দেখো 21 নিলেই হয়ে যাবে। 2 4 6 8 10 12 14 16 18 20 দেখো দিয়ে দিয়েছে। শুধু স্টার্ট করলাম 2 দিয়ে, আমার হয়ে গেল। ঠিক আছে, সিম্পল প্রোগ্রাম। এবার এইটা তো অতিরিক্ত সিম্পল ছিল, কিন্তু আমাদের তো এইরাম দেবে না, এটা তো জাস্ট আমি প্রিন্ট করলাম। এবার যে টাইপের প্রোগ্রাম খুব আসে সেটা হচ্ছে, তোমাকে আমি যদি বলি 1 থেকে 20 অবধি সব নম্বরের যোগফল গুলো করো, তখন কি হবে? যদি আমি বলি সব প্রোগ্রামের যোগফল গুলো করো, রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট the sum of all natural numbers from 1 to 20 সাম করতে হবে। তাহলে এটার জন্য তোমাকে কি করতে হবে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট এই টাইপের প্রবলেম। কি করতে হবে, তোমাকে সবার আগে একটা নতুন ভ্যারিয়েবল নিতে হবে, সেই ভ্যারিয়েবলটাকে আমি নাম দিলাম s, s ইকুয়ালস টু 0। এই যে ভ্যারিয়েবলটা এটা রিপ্রেজেন্ট করছে সাম, এইটা রিপ্রেজেন্ট করছে সাম। ভ্যারিয়েবল, এটা আমি কমেন্ট লিখছি, ভ্যারিয়েবল টু কিপ the summed value, the summation। সামেশনটাকে রাখার জন্য আমি একটা s ইকুয়ালস টু 0 স্টার্টিং এ অ্যাড করলাম। তারপর এবার কি করব দেখো, এরপর ফর লুপ খুলবো। ফর i ইন রেঞ্জ, এটা প্রথমটার মতোই হবে 121 1। এরপর প্রিন্ট আই না করে আমি কি করব, আমি লিখবো কি s ইকুয়ালস টু s প্লাস i। আর এইটা হয়ে যাওয়ার পর প্রিন্টটা করব আমি প্যারাগ্রাফ চেঞ্জ করে, মানে প্যারা থেকে সরে এসে, না হলে বারবার প্রিন্ট হবে। প্রিন্টটাকে আমাকে প্যারার বাইরে এসে লিখতে হবে, সরি আই প্রিন্ট করব না, এবার আমি প্রিন্ট করব এস। তাহলে এই প্রোগ্রামটা করলে কি হলো, খেয়াল করে দেখো, সবার আগে এস এর ভ্যালু কত আছে, 0 আছে। এবার যখন লুপটা স্টার্ট হলো, আই এর ফার্স্ট ভ্যালু কত নেবে, 1। তারপর কি আছে, s ইকুয়ালস টু s প্লাস i, দ্যাট ইজ s ইকুয়ালস টু 0 প্লাস 1, তাহলে s এর নতুন ভ্যালু কত হয়ে গেল, 1। তারপর এই পয়েন্টে আসার পর তোমার লুপটা আবার ফর লুপে ফেরত যাবে, কারণ তারপর আর কিছু নেই। যা যা এই ফর লুপের ভেতরে প্যারা করে যা থাকবে সেইটার পরেই কিন্তু ফর লুপের আবার চলে যাবে কম্পিউটার। i এর ভ্যালু নতুন কি হয়ে যাবে, i ইকুয়ালস টু 2। s এর ভ্যালু তাহলে নতুন কি হবে, এবার খেয়াল করো, s এর প্রিভিয়াস ভ্যালু এখন 1 ছিল, তো যখন আমি s প্লাস i লিখবো, s ইকুয়ালস টু s প্লাস i লিখবো, s এর প্রিভিয়াস ভ্যালু এখন 1 ছিল আর i এর নতুন ভ্যালু 2, তাহলে তোমার এটা কি হয়ে গেল, 1 প্লাস 2 হয়ে গেল। s এর ভ্যালুটা আমি 3 না লিখে লিখছি 1 প্লাস 2, কেন লিখছি একটু পরে বুঝতে পারবে। তারপর i এর ভ্যালু কত হবে, আবার লুপটা যখন চেঞ্জ হবে i এর ভ্যালু 3 হয়ে যাবে, s এর ভ্যালু কত হয়ে যাবে, s প্লাস i, দ্যাট ইজ
এস এর প্রিভিয়াস ভ্যালু ছিল 1+2, আই এর এখনকার ভ্যালু 3, তাহলে 1+2+3 হয়ে গেল এস এর নতুন ভ্যালু। একই রকম ভাবে যখন পরের লুপটা চেঞ্জ হবে তখন আই এর ভ্যালু 4 হয়ে যাবে, এস এর ভ্যালু কি হয়ে যাবে, এস ইকুয়ালস টু এস প্লাস আই, এস এর প্রিভিয়াস ভ্যালু ছিল 1+2+3+4, 1+2+3 তার সাথে আই যোগ হবে 4, তাহলে এরকম করে যদি চলতে থাকে জিনিসটা, তাহলে যখন আমার আই এর ভ্যালু 20 হয়ে যাবে তখন এস এর ভ্যালু এস ইকুয়ালস টু এস প্লাস আই কত হয়ে যাবে, তখন এস ইকুয়ালস টু এস প্লাস আই আমার দেবে 1 to 20 অল ভ্যালুস, 1 to 20 অল ভ্যালুস। তার মানে দেখো আমি 20 অব্দি সামেশন পেয়ে যাচ্ছি। আর এই ভ্যালুগুলো কার ঘাড়ে স্টোর হচ্ছে, এই ভ্যালুগুলো কার মধ্যে স্টোর হচ্ছে, স্টোর হচ্ছে এস এর মধ্যে। তাহলে তোমাকে লাস্টে কাকে প্রিন্ট করতে হবে, লাস্টে আমাদের প্রিন্ট করতে হবে এস কে। আই কে প্রিন্ট করলে কিন্তু 20 বেরোবে যদি তুমি লাস্টে আই কে প্রিন্ট করো, আই এর লাস্টের ভ্যালুটা বেরিয়ে যাবে। তোমাকে প্রিন্ট করতে হবে এস কে, এস এর ভ্যালু কি আছে 1 থেকে 20 অব্দি সব ভ্যালু সামেশনটা রয়েছে। তাহলে এইটা হচ্ছে সামেশন করার প্রোগ্রাম, এইটা হচ্ছে আমার সামেশন করার প্রোগ্রাম, খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে। সাম ইকুয়ালস টু 0 করে দেবে। এবার এটা তো আমি 1 to 20 করেছি, তুমি এখানে 1 to 100 1 to 1000 যা ইচ্ছে করতে পারো, শুধু এখানটা চেঞ্জ করতে হবে 1 to তাহলে এর সাথে তোমাকে যদি আমি কোশ্চেন দিই সেটাও পারবে। all even numbers between 1 to 20, all odd numbers between 1 to 20। এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটা ট্রাই করবে, কিছুই না, জাস্ট আগে দুটো মিলিয়ে দেবে। আচ্ছা এইটা একবার চেক করা যাক, এই প্রবলেমটা একবার চেক করা যাক। এই আমি এখানে গেলাম, এখানটা আমাকে শুধু স্টার্টিং এ কি করতে হবে, ফরটার আগে আমাকে এখানটায় করতে হবে কি, এস ইকুয়ালস টু 0 নিয়ে নিতে হবে, এস ইকুয়ালস টু একটা 0 ভ্যারিয়েবল নিয়ে নিলাম, এটা স্টার্ট করলাম 1 থেকে আর এটা 1 রাখলাম, প্রিন্ট না করে এই জায়গাটায় প্রিন্টের জায়গায় আমি কি লিখবো, এস ইকুয়ালস টু এস প্লাস আই, এন্টার মারলাম, ব্যাকস্পেস করে দেখো আমি সাইডে চলে গেলাম, না হলে কিন্তু আমার বারবার প্রিন্ট হতে থাকবে, PRINT S হয়ে গেল। সেভ করে নি, রান করি, দেখা যাক কি দেয়। এই দেখো নিচেরটা দেখা যায়, এটাকে কেটে আরেকবার নতুন করে রান করছি, পরিষ্কার ভাবে আসবে। এই দেখো রেজাল্ট বেরোলো হচ্ছে 210, রেজাল্ট বেরোলো 210, 1 থেকে 20 অব্দি অ্যাড করলে তোমার 210 বেরোবে, ঠিক আছে। 1 থেকে 20 অব্দি তোমার অ্যাড করলে তোমার 210 বেরোবে। আর যদি তুমি এখানটায় 30 অব্দি তুমি অ্যাড করতে চাও, 1 থেকে 30, তাহলে 21 এর জায়গায় 31 বসাতে হবে। সেভ করে রান করো, যে কোনো তুমি ভ্যালু পাবে, তুমি 1 থেকে 30 এর সংখ্যা যদি চাও, রান করো, দেখো 456, 1 থেকে 30 এর যোগফল হচ্ছে 456, সরি 465, তুমি যদি 1000 অব্দি যোগ করতে চাও 1 to 1000, তাহলে এখানটায় তোমাকে জাস্ট 1001 বসাতে হবে। এটাকে আমি সেভ করলাম, রান করলাম, এই দেখো কত বেরোচ্ছে, এটা 5,05,500, ঠিক আছে। তুমি যদি 1 থেকে 1000 অব্দি সব ভ্যালুস গুলোকে যোগ করো তাহলে এরকম সংখ্যা পাবে। তো যে কোনো সংখ্যা, এইটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, তুমি 1 থেকে তুমি অল ন্যাচারাল নাম্বারস এর যোগ করছো আপ টিল এ পার্টিকুলার ভ্যালু, ঠিক আছে। তো জাস্ট তোমাকে এইটুকুনি 4 লাইনের প্রোগ্রাম, এইখানটা চেঞ্জ করলেই তুমি সেই ভ্যালুতে পেতে পারবে, ঠিক আছে। তো এবার যদি ইউজার ডিফাইন করতে চাও, মানে ইউজার দেবে, ইউজার যদি দেয়, আচ্ছা একটু কল আসছে, আমি একটু পরে কল ব্যাক করছি।
আচ্ছা, তাহলে এইটা জাস্ট একটা প্রোগ্রাম দেখালাম যে যে কোনো সংখ্যাকে আমরা এখানে অ্যাড করতে পারবো যদি ইউজার ডিফাইন্ড হয়। আহা, উঠি অফ করে দিলাম এটা। আচ্ছা, যদি ইউজার ডিফাইন্ড হয়, তোমাকে যদি এমন একটা প্রোগ্রাম লিখতে বলি যেখানে ইউজার তোমাকে বলবে কত অবধি যোগ করতে হবে, তাহলে কি করবে যদি ইউজার ডিফাইন্ড কোনো কেস হয়? পরের পেজে যাচ্ছি। রাইট এ প্রোগ্রাম। স্যার সামেশন করার সময় কি অলওয়েজ ইনক্রিমেন্টটা 1 হবে? দেখো, এবার কেসটা হচ্ছে ওটা ডিপেন্ড করছে তুমি তোমাকে কি ইনক্রিমেন্ট করতে বলেছে। এইখানটায় যদি তুমি মানে 1 রাখো তাহলে তোমার 1 করে ইনক্রিমেন্ট হবে, যেমন এক্ষেত্রে আমায় বলা হয়েছে 1 থেকে 20 অবধি সবগুলোর যোগফল করতে। কিন্তু যদি তোমাকে বলে যেমন চলো এই একটা কেস আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে হোমওয়ার্ক দিয়েছিলাম, এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। রাইট আ প্রোগ্রাম টু ইভেন নাম্বার, তোমাকে সব ইভেন নাম্বারকে 1 থেকে 20 মধ্যে সব ইভেন নাম্বারকে তোমাকে যোগ করতে বলছে। তো তখন কি করবে, তখন খেয়াল করে দেখো। আচ্ছা, অড নাম্বারটা হোমওয়ার্ক রাখলাম, তোমরা ইভেন্টটাকে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ইভেন নাম্বার যেটা আছে সেটা যদি দেয় তাহলে কি করে করবে। ইভেন নাম্বার করার সময় তোমাদের কি করতে হবে, আমরা একটু আগে দেখেছিলাম যে যদি আচ্ছা সেই কেস সাম এস ইকুয়ালস টু 0 নিয়ে রাখবে। এবার ইভেন নাম্বার যখন প্রিন্ট করতে বলেছিলাম তখন তোমরা কি করেছিলে, ফর আই ইকুয়াল ইন রেঞ্জ তোমরা করেছিলে 2 থেকে স্টার্ট করেছিলে 21 অবধি আর 2 করে ইনক্রিমেন্ট করেছিলে, মনে পড়ছে ইভেন নাম্বারের জন্য। তাহলে আই এর ভ্যালুগুলো কি হবে, প্রথমে 2 হবে, তারপর 4 হবে, তারপর 6 হবে, মানে অল ইভেন নাম্বারগুলো আই এর ভ্যালুটা সব ইভেন নাম্বারগুলো পাবে যদি তুমি এইটা নাও। তো এইটা নিয়ে এরপর এস ইকুয়ালস টু এস প্লাস 1, সরি এস প্লাস আই, প্রিন্ট এস। এটা হচ্ছে ইভেন নাম্বারের জন্য। এখানে দেখো ইনক্রিমেন্ট আমি 2 করেছি, কারণ তুমি এইভাবে ভাবো আই কোন ভ্যালুগুলো পাচ্ছে। আই এর স্টার্টিং ভ্যালু হচ্ছে 2, তাহলে এস এর স্টার্টিং ভ্যালু কত হয়ে যাবে 0 প্লাস 2। তারপরের আই এর ভ্যালু কত পাবে 4, এস এর ভ্যালু তাহলে হয়ে যাবে 0 প্লাস 2 প্লাস 4। তারপরের ভ্যালু আই পাবে 6, তাহলে এস এর ভ্যালু হয়ে যাবে 0 প্লাস 4 প্লাস 6, 2 প্লাস 4 প্লাস 6। মানে এস এর মধ্যে তুমি খেয়াল করে দেখো অল ইভেন নাম্বারস আপ টিল 20 সব ইভেন নাম্বারস গুলো অ্যাড হতে থাকছে। বুঝতে পারলে তো এই কেসটা? বলো এই জায়গাটা বুঝতে পারলে কিনা। হ্যাঁ স্যার। তো তোমরা করবে কি, যেটা চেয়েছে কোশ্চেন অনুযায়ী তোমাকে ইনক্রিমেন্টটা আর ম্যাক্সিমাম কত অবধি যাবে সেটা তোমাদের বসাতে হবে, ঠিক আছে? এবার ধরো তোমাকে আমি একটা প্রোগ্রাম দিলাম, রাইট এ প্রোগ্রাম টু অ্যাড, রাইট এ প্রোগ্রাম টু অ্যাড অল অড নাম্বারস, 1 প্লাস 3 প্লাস 7 5 প্লাস 7 ধরো এটা আমি দিয়ে দিলাম, up till n where n will be given by the user। n যেটা আছে সেটা ইউজার দেবে, তখন তোমরা কি করবে, তোমাকে এবার করতে হবে কি n সংখ্যাটা জাস্ট ইউজারের থেকে নিতে হবে। তাহলে আমরা ইউজারের থেকে নেওয়ার সময় আমরা কি করব, লিখবো স্টার্টিং এ n ইকুয়ালস টু ইন্ট ইনপুট। ইন্ট কেন, কারণ যাতে n এর ভ্যালুটা ইন্টিজার হয়ে যায়। ইন্ট ইনপুট ব্র্যাকেটের মধ্যে এন্টার এন্টার আ নাম্বার, যে অবধি তুমি অ্যাডিশনটা চাও, ঠিক আছে? দুটো ব্র্যাকেট ক্লোজ করবো, দুটো ব্র্যাকেট আছে তাই দুটো ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তারপর কি করব, তারপর আবার সেই সামেশন করতে গেলেই এস ইকুয়ালস টু 0 নিতেই হবে, সামেশন করতে গেলেই এস ইকুয়ালস টু 0 নিতেই হবে। নেক্সট কি করা যেতে পারে, নেক্সট কি করা যেতে পারে সেটা হচ্ছে প্রিন্ট, সরি ফর আই ইজ ইকুয়াল টু ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ এটা আমরা করছি অড নাম্বার, তাহলে 1 2
এখানটায় আমি কি করব n+1 করে নেব, কারণ nটা ইন্টিজার, এখানে n+1 করতে হবে, কমা 1। আচ্ছা কমা 2, অড নাম্বার তো তাই কমা 2 দিয়ে দেব, যেহেতু অড নাম্বার 1 থেকে স্টার্ট করবে, তারপর 3 হবে, তারপর 5 হবে। কিন্তু আমার এইখানটায় দেখো ইউজারের যে আমি কতবার আমি চাইছি যোগ হবে আপ টিল n, nটা কে দেবে? ইউজার দেবে। এখানে দেখো ইন্ট ইনপুট করেছে, এটা ইউজার যেটা আছে n এর ভ্যালুটা উইল বি টেকেন ফ্রম দ্য ইউজার। এইখানটায় যে করলাম এই প্রোগ্রাম কমান্ডের জন্য কি হলো, ভ্যালু অফ n will be taken from the user, from user। তাহলে সেই অবস্থায় এইখানটায় দেখো আমরা কি করেছি, আমরা এখানে n+1 করে দিয়েছি, মানে ইউজারের দেওয়া ভ্যালুটাকে আমি এখানটায় ঢোকাচ্ছি ফাইনাল ভ্যালুটার জায়গায়, ঠিক আছে। তারপর এখানটায় s ইকুয়ালস টু বাকি যা আছে সেম প্রসেস, s ইকুয়ালস টু s প্লাস i প্রিন্ট s। চলো একবার করে দেখা যাক, এই যে এই প্রোগ্রামটা একবার করে দেখা যাক। দেখো এই প্রোগ্রামটাই রয়েছে, জাস্ট আমি এখানটায় চেঞ্জ করব কি, ওপরে লিখছি n ইকুয়ালস টু ইন্ট, যাতে এন্টার ভ্যালু ইন্টিজার হয়ে যায়, ইন্ট ফর ইন্টিজার, ইনপুট এখানটায় কোটেশন দিয়ে এন্টার আ নাম্বার। এই জিনিসটা আসবে যখন ইউজার ইয়ে করবে, তখন এই জিনিসটা ইউজারের সামনে আসবে। তারপর s ইকুয়ালস টু, আর এখানটায় আমাকে জাস্ট করতে হবে n+1, ব্যাস সেম প্রোগ্রাম। এটাকে আমি সেভ করে নিচ্ছি, সেভ করে রান করছি, দেখো কি হয়। আচ্ছা একটা জিনিস মনে করে দেখো, যখন আমরা 20 ইউজ করেছিলাম, যখন আমরা এক থেকে, আচ্ছা অড নাম্বার তো, আচ্ছা চলো করা যাক, এখানে সব অড নাম্বার, আচ্ছা এটা অড নাম্বার, তাহলে এখানটায় 2 করে দিতে হবে, যেহেতু এখানে আমি অড নাম্বার গুলো ইউজ করছি, এখানে 2 করে দিতে হবে, সেভ। আচ্ছা ধরো এইখানে আমি, ধরো যদি ইউজার যদি এনটাকে 11 দেয়, এনটাকে 11 দেয়, তাহলে আমাকে 11 অবধি সব ভ্যালু যোগ করতে হবে, মানে 1 প্লাস 3 হচ্ছে কত 4, 4 প্লাস 5 9, 9 প্লাস 7, 7 প্লাস 9, আচ্ছা 9 প্লাস 9 18, 18 প্লাস 7 হচ্ছে আমার কত 25, আর 36 হওয়া উচিত যদি 11 অবধি আমি নিই। এইটাকে যদি আমি আপ টিল 11 নিই, তাহলে 36 আই থিঙ্ক হওয়া উচিত। চলো একবার দেখা যাক, তাহলে আমরা 11 নিচ্ছি, 11 n ইকুয়ালস টু 11 নিচ্ছি, রান করলাম প্রোগ্রামটা, এন্টারে নাম্বার আমি এখানটায় 11 নিচ্ছি, 36, দেখো অ্যান্সার বেরিয়ে গেছে। 11 যদি আমি করি তাহলে আমার সামেশনটা কি দেবে, 36 দেবে। এরকম ভাবে আমরা যা ইচ্ছে নিতে পারি, ইউজার যা নেবে, ধরো আমি এখানটায় 100 নিলাম, তাহলে আপ টিল 99 সব যোগ হয়ে যাবে, সরি হ্যাঁ 99, 1 থেকে 1 প্লাস 3 প্লাস 5 আপ টিল 99 সব ভ্যালুস যোগ হয়ে যাবে। দেখো এখানে বের হচ্ছে 25,000, 2500 নট 1000, 2500, ঠিক আছে। তো এইরকম ভাবে আমি যে সংখ্যা নেব তার সামেশন গুলো আমরা পাবো। তো চলো একটুখানি সামেশনটাকে আরেকটু কঠিন করি, এই সামেশনটাকে আরেকটু কঠিন করি। Write a program to find the following summation. ধরো এই সামেশনটাকে বার করতে বলেছে, সামেশন ওভার n ইকুয়ালস টু 1 টু কত নেওয়া যায়, 1 টু 100 নেব, 100ই নিলাম, 2 টু দি পাওয়ার n, যেটা 100 না নিয়ে 10 করে দিই, বলা যায় না কত বড় হবে, 2 টু দি পাওয়ার n, এই সামেশনটাকে 2 টু দি পাওয়ার n প্লাস n, এই জিনিসটা সামেশন ধরো বার করতে বলেছে, 2 টু দি পাওয়ার n প্লাস n, ঠিক আছে। তা এইটা কি করে বার করব, তো এখানটায় nটা যেটা আছে সেটা অনেকটা i এর মতো কাজ করবে, এটা তোমরা খেয়াল রাখবে। আচ্ছা n না নিয়ে আমি সুবিধার জন্য, তোমাদের সুবিধার জন্য এক কাজ করছি, এখানটায় n না নিয়ে i নিয়ে নিচ্ছি, তোমরা তো i দিয়ে করেছো তাহলে বুঝতে সুবিধা হবে, 2 টু দি পাওয়ার i প্লাস i, তাহলে অবভিয়াসলি এখানটায় i টা স্টার্ট হবে ফ্রম 1, 10 অবধি যাওয়া মানে 11 অবধি তোমাকে নিতে হবে, তাহলে প্রোগ্রামটা হবে সেম কাজ,
আচ্ছা, যেহেতু এখানে সামেশন আছে তাহলে একটা স্টার্টিং এ s ইকুয়াল টু 0 নিয়ে নিতে হবে। তারপর ফর i ইন রেঞ্জ লুপটা চালু করলাম। i এর ভ্যালু কোথা থেকে যাবে, স্টার্ট হবে হচ্ছে 1 থেকে, যাবে হচ্ছে 10 অবধি, তার মানে এক ঘর বেশি নিতে হবে, 11 আর 1 করে ইনক্রিজ করবে, তাহলে 1 11 1। এবার এখানটায় আমি কি করব, s ইকুয়ালস টু, এখানটায় কি লিখতে হবে দেখো, 2 টু দি পাওয়ার i, তার মানে 2 স্টার স্টার i, ডাবল স্টার থাকা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হয়ে যাবে। আচ্ছা, s ইকুয়ালস টু s প্লাস, পুরোটা লিখতে হবে, s ইকুয়ালস টু s প্লাস, এবার যে সংখ্যাটা থাকছে এই ফর্মুলাটাকে তোমায় দিয়ে দিতে হবে, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার মানে i, দ্যাট ইজ 2 স্টার স্টার i প্লাস i, এই হয়ে গেল তোমার পুরো সংখ্যাটা। যদি দরকার মনে হয় এই পার্টটাকে ব্র্যাকেটেও দিয়ে নিতে পারো, তোমার সুবিধা হবে বুঝতে। ব্যাস, প্রিন্ট এস। তাহলে যে কোনো সামেশনের জন্য তোমরা এইভাবে জিনিসটা করবে, সামেশনের ভেতরে যে ফর্মুলাটা দেওয়া থাকবে সেটা এস প্লাস করে দিতে হবে, তাহলেই তোমরা সামেশন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সামেশনটা পেয়ে যাবে। আচ্ছা, যদি তোমাকে সাইন এক্স এর প্রোগ্রাম করতে বলি, আচ্ছা তাহলে তো তার আগে ফ্যাক্টোরিয়াল শেখাতে হবে। আচ্ছা, এবার সামেশনটা তো হলো, এবার মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন ধরো তোমাকে আমি এই প্রোগ্রামটা দিচ্ছি, মাল্টিপ্লিকেশনকে এইভাবে লেখা হয়, i ইকুয়ালস টু 1 টু 20 i, এটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 ইন্টু 20। যদি তোমাকে এই জিনিসটা দেয় বার করতে, তাহলে কি করবে, এটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন। যেমন সামেশনকে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সিগমা রিপ্রেজেন্ট সামেশন, এই ক্যাপিটাল পাই রিপ্রেজেন্ট করে মাল্টিপ্লিকেশন। তাহলে যদি তোমাকে এইটা দেওয়া থাকে i ইকুয়ালস টু 1 টু 20 মাল্টিপ্লিকেশন অফ i, এইভাবে আইটা ব্র্যাকেটে দেওয়া থাকতে পারে বা এমনিও দেওয়া থাকতে পারে, সেটা মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 এরকম করে 20 যাবে। এই প্রোগ্রামটা কি করে লিখবে, এনটা কি ইউজারের থেকে নাও। তো এই প্রোগ্রামটা যদি লিখতে হয় তাহলে কি করবে, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড 1 ইন্টু 2 ইন্টু 3, মানে সবগুলো মাল্টিপ্লিকেশন। তো এইটার জন্য সামেশনের মতোই করতে হবে, শুধু বোঝাই যাচ্ছে যে s ইকুয়ালস টু s প্লাস 1 এর, এখানে s ইকুয়ালস টু s প্লাসের জায়গায় তোমাকে এখানটায় মাল্টিপ্লিকেশন করতে হবে। কিন্তু এটা ছাড়াও আরেকটা চেঞ্জ আছে, সেই চেঞ্জটা তোমরা একটু আমায় বলো। আমি লিখছি, প্রোগ্রামটা লিখছি, ভুল করেই লিখছি প্রোগ্রামটা, মাল্টিপ্লিকেশন প্রোগ্রামটা। এখানটায় সামের জায়গায় আমি m ধরছি, মাল্টিপ্লিকেশনের জায়গায় আমি m ধরছি। আচ্ছা, তার আগে ইউজারের থেকে আমি নিয়ে নিই, n ইকুয়ালস টু ইন্ট ইনপুট, এটা ইউজার নাম্বারটা নেবে, এন্টার দ্য নাম্বার। ইউজারের থেকে আমি নাম্বারটা এখানে নিচ্ছি, এন্টার। এবার তাহলে প্রশ্নটা হচ্ছে, এরপর আমি করলাম কি, মাল্টিপ্লিকেশনের জায়গায় আমি এখান সামের জায়গায় মাল্টিপ্লিকেশন, তাই m নিচ্ছি, ভ্যারিয়েবলটাকে নাম নিচ্ছি m নিচ্ছি, এটা হচ্ছে টু স্টোর দ্য মাল্টিপ্লিকেশন, এটাকে আমি নিচ্ছি টু স্টোর দ্য মাল্টিপ্লিকেশন। আচ্ছা, আমি এখানে কিন্তু ভুল করছি, তোমরা ঠিকটা বলো কি আমি কি ভুল করছি আর কি ঠিক হবে। ফর i দেখো সেম অ্যাজ সামেশন, सर m इक्वल्स टू 1 होगा। ভেরি গুড ভেরি গুড, একদম। কারণ যদি 0 হয় তাহলে আমার কি হবে, টোটাল ভ্যালুটা 0 হয়ে যাবে, শুধু m ইকুয়ালস টু 1 নিয়ে নিতে হবে। ফর i ইন রেঞ্জ বাকি সেম, স্টার্ট করব 1 টু n প্লাস 1, যেহেতু আমাকে ইউজারের এক ঘর বেশি যেতে হবে, টিল 1, m ইকুয়ালস টু m স্টার i, বাস, প্রিন্ট i, প্রিন্ট m, সরি, দিস ইজ দ্য প্রোগ্রাম। তো এইখানটায় খেয়াল রাখতে হবে m ইকুয়ালস টু 0 নেওয়া যাবে না, m ইকুয়ালস টু 1 যখন মাল্টিপ্লিকেশন হবে। আচ্ছা, আরেকটা কেউ কি বলতে পারো, এই জিনিসটা আমাকে, এই যে প্রোগ্রামটা আমি লিখলাম, এটা আমাকে অ্যাকচুয়ালি কি পাইয়ে দিচ্ছে, ক্যান এনিবডি সে?
আমি কি পাচ্ছি এখানটায়? ফ্যাক্টোরিয়াল পাচ্ছি ইয়েস, স্যার। ভেরি গুড। এইটা হচ্ছে n ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম। এটা হচ্ছে আমার n ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম, মাল্টিপ্লিকেশন or find n factorial where n is given by user। তো এই প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট, এই প্রোগ্রামটা আমার এখানে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম রয়েছে, given by user, ভেরি ইম্পর্টেন্ট। n ফ্যাক্টোরিয়াল পেয়ে গেলাম। n হবে। চলো করে দেখা যাক একটা সিম্পল এই প্রোগ্রামটা। এই প্রোগ্রামটা এখানটায় আমি জাস্ট s এর জায়গায় m নিয়ে নিচ্ছি, 0 এর জায়গায় 1 নিয়ে নিচ্ছি, বাকি সেম থাকছে, এখানটায় 1 করে দিচ্ছি, s এর জায়গায় এখানটায় আমার হবে m, m ইকুয়ালস টু m স্টার i, স্টার হবে প্লাসের জায়গায় স্টার হবে, স্টার রিপ্রেজেন্টস মাল্টিপ্লিকেশন i, প্রিন্ট s। সেম প্রোগ্রাম, সেভ করলাম, রান করলাম। এবার আমাকে নাম্বার চাইবে, চলো আমি কি নিতে পারি, 4 নিই, 4 ইন্টু 3 কত হচ্ছে, 4 3 12, 12 ইন্টু 2 24, তাহলে 4 নিলে 12 দেওয়া উচিত, 24 দেওয়া উচিত। কিছু ভুল হয়েছে, এস ইজ নট ডিফাইন্ড, ওহো দুবার এস আছে, সরি। এস কোথায়, এস কোথায়, ও এখানে এস নিয়েছি, সরি সরি সরি, এখানে এম হবে, আমি সরি। সেভ, রান। হ্যাঁ, 4 নিলে 24 দেওয়া উচিত, 24। আরেকবার রান করি, 5 নিয়ে দেখি, 120 হওয়া উচিত, 5 নিলাম, 120 মিলে গেল। যদি 6 নিই তাহলে 720 হওয়া উচিত, ট্রাই করে দেখি, 6 7 720, দেখো। তো আমার কাছে ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম চলে এসেছে। এই প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এই প্রোগ্রামটা যেটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রাম, ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম। ঠিক আছে, তো এই প্রোগ্রামটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, তাহলে তো ফ্যাক্টোরিয়াল পেয়ে গেছি। এবার তোমাদেরকে একটা কঠিন প্রোগ্রাম দেখাচ্ছি, সেই তাহলে তোমরা মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হবে, সামেশন কিভাবে করতে হবে তোমরা মোটামুটি জেনে গেছো। এবার দুখানা ভালো প্রোগ্রাম তোমাকে দেখাচ্ছি। একটা নাম্বার ইউজার যদি দিয়ে দেয় সেটা অড না ইভেন, সেটা কি করে চেক করবে, আর ওই একই অ্যানালজি ইউজ করে আমরা প্রাইম নাম্বারস কি করে বার করব। ঠিক আছে, প্রাইম নাম্বারস কি করে বার করব তোমাদের একটা দুটো ভালো প্রোগ্রাম দেখাচ্ছি। ফার্স্ট প্রোগ্রাম, রাইট এ প্রোগ্রাম, write a program to find, to check, not find, to check whether a given number is odd or even। আচ্ছা, তোমাদের if then else করিয়েছিলাম তো, if করিয়েছিলাম তো, if প্রোগ্রামিং বলো একটুখানি। হ্যাঁ স্যার, ইফ করানো হয়েছে। হ্যাঁ, তো if ইউজ করে আমরা এখানটায় বার করব একটা নাম্বার যেটা ইউজার দেবে, আর নাম্বার গিভেন বাই ইউজার করে দিচ্ছি, whether a number given by user is odd or even, যেটা ইউজার দেবে। তাহলে সবার আগে যখনই ইউজারের কথা আছে তখনই ইউজার থেকে নাম্বার নিতে হবে, n equals to int input enter a number। নিয়ে নিলাম। এরপর কি করতে হবে সেটা চেক করতে হবে নাম্বারটা আমার অড না ইভেন। এবার তার জন্য আমি কি করব, আর একটা ভ্যারিয়েবল নেব, সে a। এবার এখানটায় আমি কি করছি, এই পার্সেন্টেজ সাইন যেটা আছে এই জিনিসটা দিলে আমার কি হবে, রিমাইন্ডার অফ n by 2 will be stored in n। এ ভ্যারিয়েবলেতে তুমি n by 2 এর যে রিমাইন্ডার সেটা স্টোর হয়ে যাবে। এই যে এই সাইনটা এটাকে বলা হয় মডুলাস সাইন, ঠিক আছে, তো পার্সেন্টেজ যেটা,
যদি আমি এইটা করি তাহলে আমার কি হবে n/2 এর যে রিমাইন্ডার হবে সেটা আমার এতে স্টোর হবে। তাহলে এবার খেয়াল করে দেখো n যদি আমার অড হয় তাহলে এতে কত ভ্যালু স্টোর হবে 1 স্টোর হয়ে যাবে, হ্যাঁ কি না? এতে যদি আমার যদি nটা অড নাম্বার হয় তাহলে রিমাইন্ডার কত হবে 1, আর if n equals to odd then a equals to 1, and if n equals to even a equals to 0, এই জিনিসটা স্টোর হবে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? যদি রিমাইন্ডারটা স্টোর হয়ে যাবে, মানে n যদি অড হয় তাহলে এর ভ্যালু 1 হবে, আর n যদি ইভেন হয় তাহলে এর ভ্যালু 0 হবে, মানে রিমাইন্ডারটা এতে স্টোর হবে। তাহলে এটা করার পর আমাকে শুধু চেক করতে হবে এর ভ্যালুটা কি, এটা করার পর আমাকে শুধু চেক করতে হবে এর ভ্যালুটা কি আছে, এই হিসাবে প্রিন্ট করতে হবে। তাহলে ইফ a, আর চেক করার জন্য ডাবল ইকুয়াল টু দিতে হয়, ইফ a ইকুয়াল টু 0, তাহলে এখানটায় প্রিন্ট n is even, else print n is odd। এখানটায় কোলন হবে না, সরি। তো এই হচ্ছে প্রোগ্রামটা। চলো চেক করা যাক এই প্রোগ্রামটা একবার। এটা কেটে দিলাম। তাহলে চলো চেক করা যাক। আচ্ছা, এখানে এনটাকে আমি নিচ্ছি, প্রথম লাইনটা রাখছি, এনটাকে আমি নিচ্ছি ইউজারের থেকে। তারপর আমি কি করব, a ইকুয়ালস টু n পার্সেন্টেজ সাইন কোথায় 2, এটা নিলাম। এবার ইফ a ইকুয়ালস টু 0, এটা মানে হচ্ছে কি, আমি ইকুয়ালস টু মানে চেক করবে যদি a ইকুয়াল টু মানে a 0 হচ্ছে কি হচ্ছে না। a ইকুয়াল টু 0 করলে এর মধ্যে 0 ঢুকে যাবে, কিন্তু এটা হচ্ছে কম্প্যারিজন করছি, তাই ডাবল ইকুয়াল টু দিতে হয়। a ইকুয়াল টু 0 হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করবে, এটা ট্রু হতে পারে ফলস হতে পারে, ট্রু হলে ইফ এর কাজটা হবে, না হলে হবে না, এলস এর কাজটা হবে। তাহলে আমি কি করব, প্রিন্ট n is even। এবার ব্যাকস্পেস করলাম, এখানে এলস করব, দেখো প্যারাটা চেঞ্জ করে দিয়েছি, প্রিন্ট n is odd। হয়ে গেছে, চলো সেভ করলাম, রান করি। আচ্ছা, n এর ভ্যালু চাইছে কত দিই, 5 দিয়ে দেখি, 5 is odd। আরেকবার রান করি, 6 দিয়ে দেখি, 6 is even। তো হয়ে গেল। তো এইভাবে আমরা করতে পারি কি, আমরা চেক করতে পারবো গিভেন নাম্বার ইজ ইভেন অর অড এই প্রোগ্রামটার দ্বারা, ঠিক আছে? আবার ভুল জিনিসটা ইয়ে করলাম। ওকে, নেক্সট প্রোগ্রামটা খুবই মজার আছে। এই প্রোগ্রামটাতে আমি করব কি, আমি একটা নাম্বার প্রাইম কি প্রাইম না সেটা চেক করব, এটাও ইম্পর্টেন্ট প্রোগ্রাম। whether a number given by user is prime or not। প্রাইম নাম্বার কাকে বলা হয়, যে নাম্বারটা নিজেকে দিয়ে ডিভাইড হবে আর 1 কে দিয়ে, আর 1 দিয়ে ডিভাইড হবে, এছাড়া কোনো সংখ্যা দিয়ে ডিভাইড হবে না। তাহলে এইটা চেক করার একটা পদ্ধতি রয়েছে। কি পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে, আমরা করব কি, আমরা এখানটায় থিওরিটা দেখছি। n যদি আমার নাম্বার গিভেন বাই দ্য ইউজার হয়, if n is prime, it must not be divisible
by any number other than n. তাহলে thus if we divide n with all numbers from 2 to n and 2 to n minus 1 মানে n এর এক ঘর আগে অবধি and no number and no division yields zero remainder, then n is prime. এইটা ইম্পর্টেন্ট একটা আইডিয়া যেটা আমরা এখানটা ইউজ করব, থিওরিটা আমরা ইউজ করব কি দেখো, আমরা n কে 2 থেকে n মাইনাস 1 যত নাম্বার আছে সবাই দিয়ে ডিভাইড করব। এবার n যদি প্রাইম হয় তাহলে কোনো 2 থেকে n মাইনাস 1 অবধি কোনো নাম্বার দিয়ে তার ডিভিশন হবে না, মানে প্রত্যেকবার যদি ডিভিশনের রিমাইন্ডার কিন্তু 1 আসবে, 0 কখনো দেবে না। তো যদি সেটাই হয়, প্রত্যেকবার কোনোবারই যদি আমি রিমাইন্ডার 0 না পাই তাহলে প্রমাণ হয়ে গেল যে n একটা প্রাইম নাম্বার। তাহলে আমাকে করতে হবে কি, আমাকে একটা কাউন্টার সেট করতে হবে টু চেক whether any time 0 is occurring. We have to set a counter. Set এটাকে বলা হয় কাউন্টার ভ্যারিয়েবল বা ফ্ল্যাগ ভ্যারিয়েবল, এটাকে বলা হয় set a variable to check whether any division is resulting zero remainder. আমাকে একটা ভ্যারিয়েবল, এটাকে আমি নাম দিচ্ছি সে সি ভ্যারিয়েবল আমরা নাম রাখবো, যেটা চেক করার জন্য রাখছি যে কোনো ডিভিশন আমার 0 দিচ্ছে কিনা। if zero remainder occurs, c will be added by 1. আচ্ছা, এখানটায় c আমরা প্রথমে 0 ধরে রাখছি, যতবার রিমাইন্ডার হবে ততবার c এর ভ্যালু আমার কি হয়ে যাবে 1 করে অ্যাড হতে থাকবে, ঠিক আছে? তো এটা খেয়াল রাখবে, আমি একটা কাউন্টার ভ্যারিয়েবল রাখছি, এই ভ্যারিয়েবলটা কি করবে, যতবার ডিভিশন হবে c এর ভ্যালু একবার বাড়তে থাকবে, আর আমার চেক করতে হবে যে একবারও আমার রিমাইন্ডার 1 0 থাকছে কিনা। তো যদি আমার প্রাইম নাম্বার হয় তাহলে একবারও রিমাইন্ডার থাকবে না, তাহলে আমার c এর ভ্যালু will remain 0. if the number is prime, then no division will occur, resulting zero remainder will occur, hence c will remain 0. indicating the given number is prime. তার মানে যদি শেষ অবধি আমি 0 থেকে আমি 2 থেকে n minus 1 অবধি সব নাম্বার দিয়ে আমি n কে ডিভাইড করছি, একবারও 0 রিমাইন্ডার এলো না, যদি 0 রিমাইন্ডার আসে তাহলে c এর ভ্যালু এক ঘর বেড়ে যাবে, কিন্তু যদি একবারও 0 রিমাইন্ডার না আসে তাহলে c এর ভ্যালু 0ই থাকবে। এবার পুরো প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর যদি আমি দেখি c এর ভ্যালু 0 রয়েছে, তার মানেই প্রমাণ হয়ে গেছে যে নাম্বারটা প্রাইম, or else it is not prime. The given number is 0. is prime, sorry, not 0, prime. তো প্রোগ্রামটা চলো বানানো যাক। প্রোগ্রামটা কিভাবে করব, সবার আগে এখানটা আচ্ছা একটা কথা বলে রাখি, c is called a flag variable. এরকম টাইপের ভ্যারিয়েবলকে বলা হয় ফ্ল্যাগ ভ্যারিয়েবল, যেটা চেক করার জন্য বানানো হয় যে কোনো ঘটনা ঘটছে কি ঘটছে না, এটাকে বলা হয় ফ্ল্যাগ ভ্যারিয়েবল। এই কথাটা তোমরা হয়তো পরে শুনবে। ফ্ল্যাগ মানে হচ্ছে কোনো ঘটনা ঘটছে কি ঘটছে না সেটা চেক করার জন্য তুমি একটা এক্সট্রা ভ্যারিয়েবল বানিয়ে রেখেছো। তো সবার আগে কি করব, n ইনপুট নেব, n ইকুয়ালস টু ইন্ট ইনপুট ইউজারের থেকে নিতে হবে
এন্টার এ নাম্বার, ইউজারের থেকে আমি নাম্বার নিচ্ছি, এটা থাকবে না, সরি কোলন থাকবে না। নেক্সট কি করব, এবার এখানটায় আমাকে খেয়াল করবে, আমাকে নাম্বারটা প্রাইম কি প্রাইম না সেটা চেক করবার জন্য আমাকে একটা এ রাখতে হবে, ঠিক আগেরটায় যে প্রাইম নাম্বার যেমন আগেরটায় আমরা রেখেছিলাম অড নাম্বার কি অড নাম্বার না সেটা চেক করার জন্য। তাহলে এখানটায় আমি কি করছি, এখানটায় আমি এনটাকে আমি ডিভাইড করব, আচ্ছা না দরকার নেই, আমরা সিটাকে রাখছি, সি ইকুয়ালস টু 0 রাখছি, এটা হচ্ছে আমার ফ্ল্যাগ ভ্যারিয়েবল। এবার এনটা ইউজার থেকে নেওয়া হয়েছে, আমি কি করব, ডিভাইড করব এন কে, আচ্ছা ফর আই ইন রেঞ্জ, আমরা স্টার্ট করব হচ্ছে 2 থেকে, কারণ 2 থেকে আমি ভাগ দিয়ে যাব আপ টিল n-1, তাহলে আমি এখানে n-1 করতে গেলে এখানে nই রাখবো, আর 1 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। তারপর কি এখানটায় কি করব, এবার এখানটায় আমি একটা রিমাইন্ডার চেক করার জন্য রাখছি a ইকুয়ালস টু n মডিউলাস i, n এর সাথে i এর যে ভ্যালু দেওয়া থাকবে, ধরো 2 এর সাথে n এর ডিভিশন করে আমি দেখবো যে তার রিমাইন্ডারটা কি থাকছে, রিমাইন্ডারটা এতে স্টোর হবে, এটা হলো তো। এরপর আমি এখানটায় চেক করব, আচ্ছা এটা প্রত্যেক লুপের মধ্যে করতে হবে, আর এই এর যেমনি আমি এটা করলাম এখানেই আমাকে চেক করতে হবে যে আমার এটা কি অড হচ্ছে না ইভেন হচ্ছে। ইফ a ইকুয়ালস টু 0, মানে যদি খেয়াল করো যদি n আমার i এর সাথে ডিভিজিবল যায় তাহলে আমার a তে রিমাইন্ডার থাকবে 0, তাহলে ইফ যদি a ইকুয়াল টু 0 হয় তাহলে আমি এখানে কি করব, c ইকুয়ালস টু c+1, এখানটায় আর কিছু করার দরকার নেই, ব্যাস c ইকুয়ালস টু c+1 বেড়ে যাবে, না হলে কিছু হবে না। তারপর এইখানেই আমার এটা শেষ হয়ে যাচ্ছে, লাস্টে একদম এই অবধি আমি করব, জাস্ট এই অবধি, ঠিক আছে। যদি আমি দেখবো যে যখনই এখানে কি হচ্ছে, আমি 2 দিয়ে স্টার্ট করছি, ধরো n ধরো 7 রয়েছে, n ইকুয়ালস টু 7, এবার ফার্স্ট ভ্যালু i এর কত, i এর হচ্ছে 2, তাহলে 2/7, এটা এখানে আমার এর ভ্যালু কত হয়ে যাবে, এর ভ্যালু কিন্তু 1 থাকবে, তো a কি আমার 0 হচ্ছে না, তাহলে আমার এটা হবে না, ঠিক আছে, তাহলে এটা আমার বাদ চলে যাবে। আচ্ছা এখানটা আরেকটা কেস আছে, না ঠিকই আছে, তাহলে এইভাবে জিনিসটা চলতে থাকবে, এর ভ্যালু 1 হয়ে যাবে, সি এর ভ্যালু c+1 হবে, যদি এবার তাহলে সি যেহেতু এ আমার 0 নয় তাহলে সি এর ভ্যালু কিন্তু বাড়ছে না, সি এর ভ্যালু 0ই থেকে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু কথার কথা ধরো যদি এনটা আমার যদি 7 না দিয়ে আমি যদি 6 দিতাম, তারপর 7 ছিল, তারপর 2 এর পর 3 দিয়ে আবার ভাগ হবে, এরকম ভাবে 4 দিয়ে ভাগ হবে, এইভাবে চেক করা হবে, প্রত্যেকবার যদি আমার দেখবে এর ভ্যালু 1ই থাকছে, তার মানে একবারও এর ভ্যালু 0 হচ্ছে না, সি এর ভ্যালু একবারও বাড়বে না, ঠিক আছে। কিন্তু যদি আমার এটা 6 থাকতো তাহলেই কিন্তু প্রথমবারই আমার ভাগ হয়ে যেত আর এর ভ্যালু 0 হয়ে যেত, সি এর ভ্যালু একবার বেড়ে যেত, ঠিক আছে। তো এইটার জন্য এই অবধি করার পর এবার ঠিক ফরের নিচে তোমাকে, এখানে আমার জায়গাটা হচ্ছে না, পরের পেজে লিখছি, ঠিক ফরের নিচে তোমাকে পরের স্ট্যান্ডার্ডটা লিখতে হবে, সেখানে তুমি চেক করবে যে তোমার সি এর ভ্যালু কি আছে, যদি সি এর ভ্যালু একবার বেড়ে যায়, ইফ সি ইকুয়ালস টু 0, প্রিন্ট n is prime number, else m is not prime, n is not prime। চলো প্রোগ্রামটা করে নিই ফটাফট, এই প্রোগ্রামটাই আছে, এখানটা আমি সি ভ্যারিয়েবল নিচ্ছি, সি ইকুয়ালস টু 0 নিয়ে নিলাম, এবার এখানটা আমি করছি কি, আচ্ছা এটা মুছতে হবে, এবার করব কি, a ইকুয়ালস টু n নেওয়ার দরকার নেই, c ইকুয়ালস টু 0 নিলাম, এবার আমি ফর দিয়ে স্টার্ট করব, ফর i ইন রেঞ্জ 2, n, 1,
এবার a equals to n মডিউলাস সাইন দ্যাট ইজ পার্সেন্টেজ i, ঠিক এর নিচে নিচে if a equals to 0, c equals to c plus 1, c equals to c plus 1। আচ্ছা এবার দেখো এই স্ট্যান্ডার্ডটা আমার ইফস এর ভেতরে রয়েছে, ব্যাক করলাম তাহলে আমার স্ট্যান্ডার্ডটা ফর এর ভেতরে রয়েছে, আমাকে একদম বাইরে বেরিয়ে আসতে হবে, মানে ফর এর স্ট্যান্ডার্ড বাইরে বেরিয়ে আসতে হবে। এখানে বেরিয়ে এসে আমি লিখবো, চেক করব যে এফ আমার এর ভ্যালুটা কি হচ্ছে, ইফ এ না সি এর ভ্যালুটা c equals to 0, তাহলে এখানটায় লিখবো প্রিন্ট n is prime number, ব্যাক এটা ইফ এর মাথায় নিয়ে আসলাম, ঠিক ইফ এর স্ট্যান্ডার্ডে এলস প্রিন্ট n is not prime number। ঠিক আছে, এই হয়ে গেল। আচ্ছা প্রিন্টটাকে এখানে দেখো ক্যাপিটাল পি হয়ে গেছে বলে নিচ্ছে না, এই দেখো এটাকে চেঞ্জ করে রাখতে হবে। তো চলো চেক করা যাক কাজ করে কিনা, সেভ করলাম, রান করে দেখি এবার। আমাকে আহা এখানটায় দুটো ইকুয়াল টু গায়ে গায়ে রাখবে, ইকুয়াল টু দুটোকে গায়ে গায়ে রাখতে হবে, না হলে নেবে না। সেভ করলাম, রান করছি। আচ্ছা এন্টারে নাম্বার 7 নিলে প্রাইম দেওয়া উচিত, 7 নিয়ে এন্টার মারি, 7 ইজ প্রাইম নাম্বার। আর একবার দেখা যাক কত নেওয়া যায়, 10 তো প্রাইম হবে না, 10 মেরে দেখি 10 ইজ নট প্রাইম নাম্বার। তো দেখো প্রোগ্রামটা রান করছে। এবার তোমাকে যদি আমি বলি, এইটা তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, করতে পারবে? আচ্ছা করিয়েই দিই, এটাও ইম্পর্টেন্ট। রাইট এ প্রোগ্রাম টু find the sum of all prime numbers from 1 to 100। তোমাকে ধরো এরকম একটা প্রোগ্রাম লিখতে দিলাম, তাহলে তোমরা কি করবে, ফার্স্ট অফ অল এই যে প্রাইম নাম্বারের প্রোগ্রামটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এইভাবে জাস্ট এইটুকুনি করতে হবে, এই জায়গাটা বাদ দিতে হবে, এই জায়গাটায় যা চেঞ্জ করার করতে হবে, বাকি প্রোগ্রামটা সেম থাকছে, এই প্রিন্টের জায়গাটা তোমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আর দুখানা লুপ হবে, একটা লুপ হবে যেখানে তুমি স্টার্ট করছো 1 থেকে, আচ্ছা 1 আর 2 অলরেডি অ্যাড হয়ে যাবে, কারণ 1 টা আর 2 তো অলরেডি আমার প্রাইম নাম্বারের মধ্যেই পড়ে যাচ্ছে, দুইটাও প্রাইম নাম্বার হচ্ছে, কারণ এটা 1 আর নিজেকে দিয়ে ডিভিজিবল। তো আমাকে স্টার্ট করতে হবে বেস্ট হচ্ছে 3 থেকে, আর খেয়াল রাখতে হবে 1 আর 2 অলরেডি আমাকে অ্যাড করতে হবে। তো সেই ভেবে আমাকে স্টার্ট করতে হবে প্রোগ্রামটা, যদি আমাকে সব প্রাইম নাম্বারকে অ্যাড করতে হয়, তাহলে সবার আগে আমি ইউজারের, আচ্ছা 100 অব্দি যাবো, তাহলে আমি এখানটায় আমি করছি কি, দুখানা লুপ খুলবো। ফার্স্ট লুপ খুলবো কি, for I in range 1, 100, 1। আচ্ছা সরি, এখানে 1 টা না নিয়ে আমি এখানে 3 দিয়ে স্টার্ট করছি, কারণ আমার 1 আর 2 অলরেডি প্রাইম নাম্বারই, ওদেরকে আমার চেক করার দরকার নেই, ওদেরকে আমি অলরেডি ঢুকিয়ে দেবো। আচ্ছা 100 অব্দি করতে হবে, তাহলে অবভিয়াসলি 100 নিলে চলবে না, আমাকে 101 নিতে হবে, 100 নিলে চলবে না, এক ঘর বেশি নিতে হবে। তারপর আমি কি করব, এই লুপের ভেতরে, তাহলে i হচ্ছে আমার 3, এবার আইটাকে আমাকে চেক করতে হবে যে নাম্বারটা আমার কাছে আছে সেটা আমার প্রাইম কি প্রাইম নয়। তাহলে সেটা চেক করার জন্য আমি ঠিক আগের প্রোগ্রামটা করব, c equals to 0। আচ্ছা c equals to 0 টা প্রত্যেকবার নিতে হবে, তো এটা ভেতরেই রাখতে হবে, c equals to 0। তারপর আমি কি করব, ফর, এবার আরেকটা লুপ খুলবো, ফর j, এবার আলাদা ভ্যারিয়েবল নিয়ে খুলছি, রেঞ্জ i এর জায়গায় j নিচ্ছি। এখানটা এবার আমি স্টার্ট করব সেম কেস, 2 থেকে আমার i অবধি, 2 থেকে i অবধি যাব, চেক করব, এইটা করব a equals to, অবভিয়াসলি এখানটায় আগের প্রোগ্রামটার মতো
আমার এখানটায় আই আছে, আই মডিউলাস অফ জে। আচ্ছা এখানে 2, এখানে 1 অবধি, হ্যাঁ ঠিক আছে, আই মডিউলাস অফ জে। তারপর আবার এখানটায় ইফ এ ইকুয়ালস টু 0, তাহলে সি ইকুয়ালস টু সি প্লাস 1। এই অবধি করলাম। এবার এখানটায় চলে যাচ্ছি ঠিক যেখানে ফরের ইয়েটায় যাচ্ছে, ইফ সি ইকুয়ালস টু 0, ঠিক এই প্রোগ্রামটার মতো। তাহলে আমাকে কি করতে হবে, আচ্ছা এখানে তাহলে আরেকটা কাজ করতে হবে, এই প্রোগ্রামের আগে একটা সাম করছি তো, তাহলে এস ইকুয়ালস টু 0 ধরে রাখতে হবে। সাম যেহেতু করছি তাহলে আমাকে একদম শুরুতে এস ইকুয়ালস টু 0 ধরে রাখতে হবে। তাহলে যদি আমার আছে, এটা জায়গা নেই, পরের পেজে করব, এইটা আমার ঠিক এই ফর লুপের নিচে হবে, এই জায়গাটা খেয়াল রাখবে, ঠিক ফর লুপের নিচে হবে। এটা আমি এখানে করছি সি ইকুয়ালস টু সি প্লাস 1, খেয়াল রাখবে ঠিক এই ফরের নিচে হবে, ঠিক ফরের নিচে এখানটায়, ইফ সি ইকুয়ালস টু 0, মানে চেক করছে যে সি 0 কখন হবে, যদি আমার প্রাইম নাম্বার হয় তাহলেই একমাত্র সি 0 থাকবে। মানে এই পুরো এই এতটা জের প্রোগ্রামটা কি করছে, চেক করছে যে তোমার যে ফার্স্ট ভ্যালু যেটা রয়েছে দ্যাট ইজ আই, এই ভ্যালুটা তোমার প্রাইম কি প্রাইম না। যদি আমার এটা লাস্ট অব্দি সি 0 থাকে তাহলে আইটা আমার প্রাইম নাম্বার। তাহলে আমি এখানটায় কি করব, আমি এখানটায় এস ইকুয়ালস টু এস প্লাস আই করে দেব, ঠিক আছে। ব্যাস এই হচ্ছে প্রোগ্রাম। একদম শেষে লাস্টে আমি করব কি, ঠিক এই আগের ফর যেটা আছে তার নিচে, মানে আগের ফরের নিচে, এটা আমি পরের পেজে দেখাচ্ছি, এখানে জায়গা হবে না, পরের পেজে এই আই এর ফরের নিচে এখানটায় আমি নিচ্ছি প্রিন্ট, এই ফরটার পর আমি এখানটায় অ্যাড করব প্রিন্ট। ব্যাস এই হচ্ছে প্রোগ্রামটা, ঠিক আছে। চলো দেখা যাক কাজ করে কিনা। আচ্ছা এটা দেখি জায়গা করা যাবে এখানটায়, একটুখানি ছোট করে দেখি, দাঁড়াও এখানেই ধরিয়ে দিই। ইফ a equals to 0, c equals to c plus 1, ঠিক এর নিচে নিচে if c equals to 0, s equals to s plus i, আর এখানটায় লাস্টে এখানটায় আমি ঠিক এর নিচে নিচে লিখব প্রিন্ট এস। এটা হচ্ছে সাম অফ অল প্রাইম নাম্বারস। এই প্রোগ্রামটা হচ্ছে সাম অফ অল প্রাইম নাম্বারস। আমি এখানটা এমন ভাবে লিখেছি যাতে বোঝার জন্য যে কার নিচে কে আছে, কার নিচে কে আছে সেটা বোঝার জন্য আমি এটা এইভাবে লিখেছি। তো চলো এই প্রোগ্রামটা একবার ট্রাই করে দেখা যাক, সাম অফ অল প্রাইম নাম্বারস ফ্রম 1 to 100। আচ্ছা ও সরি, এস করলে হবে না, আমাকে এখানটায় করতে হবে কি, এস এর সাথে প্রিন্ট এস প্লাস 1 প্লাস 2 নিয়ে নিতে হবে, কারণ 1 আর 2 অলরেডি রয়েছে, এস প্লাস 1 প্লাস 2, কারণ অলরেডি 1 আর 2 আমাকে প্রাইম নাম্বার, এখানে আমি 3 দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে। তো খেয়াল রাখবে এখানে আমি 3 দিয়ে স্টার্ট করছি, 1 আর 2 অলরেডি প্রাইম নাম্বার, তো তাদেরকেও আমাকে অ্যাড করতে হবে, তাই জন্য আমি প্রিন্ট এসি প্লাস 1 প্লাস 2 এইভাবে করছি, যাতে 1 আর 2টাও এস এর সাথে আমার অ্যাড হয়ে যায়। এটা আমাকে একবারই প্রিন্ট পয়েন্টে করবো, ঠিক আছে। তো চলো প্রোগ্রামটা একবার দেখা যাক। এই প্রোগ্রামটাই থাকছে ইন্ট ইনপুট। আমাকে যেটা করতে হবে, এখানটা আমাকে s ইকুয়ালস টু 0 দিয়ে স্টার্ট করতে হবে একটা পার্ট। তারপর আমি এখানটায় কি করব, আচ্ছা না দেখছি, ফর I in range 3, 101, 1। হলো স্যার, হ্যাঁ বলো, করলাম, হলো। হয়েছে তো, তাহলে ব্যাস ওইভাবেই হবে।
তারপর c ইকুয়ালস টু 0 করলেই বেরিয়ে যাবে। এটা আমাকে কি করে দিচ্ছে, সব প্রাইম নাম্বারের সব ভ্যালুগুলো দিয়ে দেবে। c ইকুয়ালস টু 0। আচ্ছা এখানটায় কি করতাম জানো, তারপর ফর j ইন রেঞ্জ, এটা হচ্ছে স্টার্ট হচ্ছে 2 থেকে 2 কমা i কমা 1। আচ্ছা এটা i না নিয়ে i প্লাস 1 নিতে হতো মনে হয়, কারণ আমি i কে চেক করছি তো i প্লাস 1 নিতে হতো। হ্যাঁ i প্লাস 1, এই জায়গাটা একটু ঠিক করে দাও। i প্লাস 1, কারণ i অবধি আমাকে চেক করতে হবে। তারপর এখানটায় করব কি, a ইকুয়ালস টু এখানটায় i টাকে আমি j দিয়ে ভাগ দেব। তারপর if a ইকুয়ালস টু 0, তাহলে এখানটায় আমার কি হয়ে যাবে, a ইকুয়ালস টু সরি 0 হয়ে গেলে c ইকুয়ালস টু c প্লাস 1। এবার একদম এই ফরের নিচে আমায় যেতে হবে। এখানে আমি করছি কি, if c ইকুয়ালস টু 0, তখন কি হবে, এখানটা আমি করব কি s ইকুয়ালস টু s প্লাস i, আইটাকে আমি যোগ করব, কারণ আইটাই হচ্ছে আমার প্রাইম নাম্বার যেটাকে আমরা চেক করছি। এবার একদম এখানে এসে প্রিন্ট s প্লাস 1 প্লাস 2, দেখি সেভ করে রান করি। ধরো 11 করছি, ও না এটা কি হলো কেসটা, 3 দিচ্ছে কেন, কিছু ভুল করলাম মনে হচ্ছে। j ইকুয়ালস টু 2 আপ টিল i প্লাস 1, কিছু মনে হয় ভুল করছি নাকি, i বাস j, আচ্ছা আচ্ছা এখানটা ফর লুপের ভেতরে থাকতে হবে মোস্ট প্রবাবলি, কিছু ভুল করছি এখানটা। c0 ফর ইফটা যাচ্ছে ফরের নিচে, তাহলে তাই তো হওয়া উচিত। তোমার রান করেছে এটা, ইফটা আছে ফরের নিচে, c ইকুয়ালস টু c প্লাস 1 যদি আমার a 0 হয়। ও সরি, আমাকে না ঠিকই তো আছে, f করলাম c করলাম ব্যাক করলাম, মানে আমার প্রোগ্রামটা এরকম ভাবে রান করছে, এই গেল এইখান থেকে এইটা চলতে থাকবে। তারপরে এখানটায় যখন আমি এখানে আসছি তখন ওটা এই অবধি করার পর এটা হওয়া উচিত, কি হলো রান করছে না কেন, সি তো দেবে না, কিছু ভুল হচ্ছে মনে হয়। এটাকে 2 করে দেবো, আচ্ছা এটা আমি
না কিছু ভুল হচ্ছে, আমাকে একটু চেক করতে হবে, কোথাও একটা আমি মনে হয় ভুল করছি, বা বা এইটার জন্য হতে পারে, যদি শুধু এস করে দেখি তো হয় কিনা। স্যার আমি শুধু এস করেছি, আমার হ্যাঁ বেরোচ্ছে হ্যাঁ না বুঝতে স্যার। পেরেছি বুঝতে পেরেছি কোথায় ভুলটা হচ্ছে। জিরো, জিরো দিচ্ছে কেন? এস ইকুয়ালস টু জিরো, এস ইকুয়ালস টু এস প্লাস আই, সি ইকুয়াল টু জিরো হলে মানে নম্বরটা যদি প্রাইম হয় তাহলেই সেটা আমার এস এর সাথে যোগ হবে। তার মানে একটাও নাম্বার প্রাইম হচ্ছে না, সেটা তো হয় না কখনো। ও দাঁড়াও, আচ্ছা এটা কি ইন্টিজার হিসাবে নিচ্ছে না, তাই জন্য প্রবলেমটা হচ্ছে। না তা তো হয় না। আচ্ছা এটা আমি পরে চেক করবো, আমার কোনো কারণে হয়তো কিছু একটা ইন্টিজার ইয়েতে কিছু ভুল হচ্ছে সম্ভবত, পরে চেক করে তোমাদের বলবো। যাই হোক আজকে এই অবধি থাকুক, ঠিক আছে। আচ্ছা আমাদের স্যার। এই পিরিয়ডটা আমি পাঠিয়ে দিচ্ছি।